জেন গল্প। লেখক শ্রী বিৎসুক ভট্টাচার্য। গল্পের নাম সুখী চিনেমেন। মার্কিন চায়না টাউনগুলিতে ঘুরে ফিরে বেড়ালে প্রায় এক সমর্থ চীনে পুরুষের মূর্তি দেখা যায়। সে একটি সোনের বস্তা বহনরত। চীনে বণিকরা তাকে সুখী চিনেমেন বা সহাস্য বুদ্ধ বলে থাকে। ইনি টাং যুগের মানুষ। নিজেকে যেন আচার্য প্রতিপন্ন করার কোনো ইচ্ছে তার ছিল না। চারিদিকে শিষ্য জড়ো করতেও তিনি চাননি। তার বদলে তিনি একটি বড় থলি বয়ে ঘুরে বেড়াতেন। সেই থলির মধ্যে থাকত ফল, মিষ্টি প্রভৃতি উপহার। পথে তার চারপাশে ঘনিয়ে আসা শিশুদের তিনি খেলার ছলে এইসব উপহার দিতেন। এভাবে তিনি পথেই কিন্ডারগার্টেন খুলে বসেছিলেন। যখনই কোনো জেন ভক্তের সঙ্গে দেখা হতো, তিনি হাত বাড়িয়ে বলতেন, আমাকে একটি পয়সা দিন। আর কেউ যদি তাকে মন্দিরে গিয়ে জেন শেখানোর কথা বলতেন, তাহলেও তিনি উত্তর দিতেন, আমাকে একটি পয়সা দিন। একবার তিনি যখন খেলার কাজে মত্ত, তখন আরেকজন জেন আচার্যের সঙ্গে তার দেখা হয়ে গেল। আচার্য জানতে চাইলেন, জেনের তাৎপর্য কি? তিনি তৎক্ষণাৎ নিস্তব্ধ উত্তরের মতো থলি মাটিতে নামিয়ে রাখলেন। আচার্য আবার জিজ্ঞাসা করলেন, তাহলে জেনের প্রয়োগ কি? সুখী চিনেমেন তখনই কান্দে বস্তা ঝুলিয়ে পথে এগিয়ে চললেন। গল্পের নাম বুদ্ধ। মেইজি যুগের টোকিওয় দুজন সম্পূর্ণ ভিন্ন ধরনের আচার্য ছিলেন। একজনের নাম আনসো। তিনি শিনগণের শিক্ষক। তিনি নিষ্ঠাভরে বুদ্ধের বিধান পালন করতেন। তিনি মদ্যপান করতেন না। দ্বিপ্রহরের পরে আহার করতেন না। অন্যজন তানজান। তিনি রাজকীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক। কোনো বিধিবিধান মানতেন না। যখন খেতে ইচ্ছে হতো খেতেন। শোয়ার ইচ্ছা হলে দিবানিদ্রা দিতেন। একদিন আনসো তানজানের কাছে গেলেন। তানজান মদ খাচ্ছিলেন, যাতে নাকি একজন বুদ্ধবাদীর ঠোঁট ভেজানো উচিত নয়। তানজান তাকে সংবর্ধনা জানিয়ে বললেন, কি ভাইয়া, চলবে নাকি এক পাত্তর? আমি কখনো পান করি না। আনসো সম্ভ্রান্ত গম্ভীর্য সহকারে বললেন, যে মদ খায় না সে মানুষই নয়। তানজান বললেন, মদ্যপানের বদ অভ্যাসকে প্রশ্রয়
দিই না বলে আপনি আমাকে অমানুষ বললেন। আনসো রীতিমতো ক্ষিপ্ত। আমি যদি মানুষ না হই তাহলে আমি কি? বুদ্ধ টানজানের সংক্ষিপ্ত উত্তর। গল্পের নাম কাদা রাস্তা। এক কালে টানজান এবং ইকিডো একসঙ্গে এক কর্দমাক্ত পথ ধরে চলছিলেন। তখনও মুষলধারে বৃষ্টিপাত হয়ে চলছে। একটি বাঁকের মুখে এসে তারা এক সুন্দরী তরুণীকে দেখলেন। রেশমের কিমানু আর ছালর সমেত তরুণীটি জলধারা পার হতে পারছিলেন না। আসুন, টানজান তখনই বললেন। দু বাহু দিয়ে তরুণীটিকে তুলে নিয়ে তাকে বহন করে কাদা জল পার করে দিলেন। সে রাত্রের মতো এক মন্দিরে পৌঁছানো পর্যন্ত ইকিডু আর কোনো কথা বললেন না। শেষে তিনি আর নিজেকে সংবরণ করতে না পেরে টানজানকে বললেন, আমরা সাধু পুরুষরা মহিলাদের কাছে যাই না, বিশেষ করে তারা যদি সুন্দরী এবং যুবতী হন। যাওয়াটা বিপজ্জনক। আপনি কেন ওরকম করলেন? টানজান উত্তর দিলেন, আমি তো যুবতীকে তখনই সেখানে নামিয়ে দিয়ে এসেছি। আপনি কি যুবতীকে এখনো বহন করে চলেছেন? গল্পের নাম শাউনের মা। শাউন জেন শিক্ষক ছিলেন। ছাত্র জীবনে তার বাবা মারা গিয়েছিলেন। তার বুড়ো মাকে দেখাশোনা করতে হতো। শাউন দিয়ানগড়ে গেলে মাকে নিয়ে যেতেন। মঠে গেলেও সাধুদের সঙ্গে তার থেকে যাওয়া ঘটত না। মা সঙ্গে থাকতেন। শাউন তাই একটি ছোট ঘর বেঁধে মাকে যত্নে রাখলেন। তিনি সূত্র বুদ্ধবাদী কবিতা প্রভৃতির প্রতিলিপি প্রস্তুত করতেন এবং তার বিনিময়ে ক্ষুণ্ণবৃত্তির উপযোগী যৎসামান্য পেতেন। শাউন যখন মায়ের জন্য মাছ কিনতেন তখন লোকজন তাকে নিয়ে মজা করত, কারণ সাধুদের নাকি মাছ খেতে নেই। শাউন তাতে কিছু মনে করতেন না। সকলে তার ছেলেকে উপহাস করছে দেখে শাউনের মা মনে দুঃখ পেলেন। বললেন, আমি সাধিকা হয়ে যাব, আর আমি নিরামিষাশী হতেও পারব। তিনি তাই করলেন। তারপর থেকে তারা দুজনে শাস্ত্র অভ্যাস করতেন। শাউন সঙ্গীতপ্রিয় ছিলেন। বীণা বাদনে তার বিশেষ দক্ষতা ছিল। তার মাও বীণা বাজাতে পারতেন। পূর্ণ চন্দ্রের রাত্রে তারা দুটিতে একসঙ্গে বাজাতেন। এমনই এক রাতে সে পথ দিয়ে
যেতে যেতে এক তরুণী সেই মূর্ছনা শুনলেন। সে সুর তাকে গভীরভাবে স্পর্শ করল। পরের সন্ধ্যায় তার আবাসে গিয়ে বাজানোর জন্য তিনি শাওনকে আমন্ত্রণ জানালেন। শাওন কদিন বাদে পথে নেমে আসা মহিলাটিকে দেখতে পেয়ে তার আতিথেয়তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। সকলে আবার তাকে উপহাস করল, কারণ তিনি রাস্তার মেয়ের ঘরে উঠেছিলেন। একদিন শাওন উপদেশ দিতে দূরের এক মন্দিরে গেলেন। কয়েক মাস পরে ফিরে এসে দেখলেন তার মা মৃত। বন্ধুরা জানতেন না শাওনকে ঠিক কোথায় পাওয়া যাবে, তাই তখন শেষকৃত্যের কাজ এগিয়ে চলেছিল। শাওন এগিয়ে গিয়ে তার দণ্ডটি দিয়ে শবাধারে আঘাত করলেন। বললেন, মা, আপনার সন্তান ফিরে এসেছে। বাছা, ফিরছ দেখে আমি খুশি হয়েছি। মায়ের হয়ে শাওন উত্তর দিলেন। হ্যাঁ, আমিও খুশি। শাওন এবার নিজের জবাব দিলেন। তারপর কাছাকাছি লোকজনকে ডেকে বললেন, শেষকৃত্য সমাধা হয়েছে, এবার আপনারা দেহটি সমাধিস্থ করতে পারেন। গল্পের নাম সুনকাইয়ের গল্প। অপূর্ব সুন্দর মেয়ে সুনকাই অল্প বয়সে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়া করতে বাধ্য হইয়াছিলেন। বিয়ের পর তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দর্শনের পাঠ নিতে শুরু করেন। সুনকাইকে দেখা মানে তার প্রেমে পড়া। তাছাড়া যেখানে যেতেন সুনকাই নিজেও কারু না কারু প্রেমে পড়তেন। বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে এবং তারপরেও যখন দর্শন তাকে শান্তি দিতে পারছে না দেখে তিনি জেন মন্দিরের দ্বারস্থ, তখনও প্রেম তার সঙ্গ ছাড়ল না। জেন সতীর্থরা তার প্রেমে পড়লেন। মনে হল সুনকাইয়ের সারা জীবন প্রেমে সম্পৃক্ত। শেষে কিয়োটোয় এসে তিনি একজন প্রকৃত জেন ছাত্রী হয়ে উঠলেন। মন্দিরের সব সতীর্থ তার নিষ্ঠার প্রশংসা করতেন। তাদের মধ্যে উদার হৃদয় এক তরুণ তাকে ধর্ম দেশনায় সাহায্য করতেন। কেননিন মঠের অধ্যক্ষ মুকুরাই বা স্তব্ধবজ্র কঠিন মানুষ। তিনি নিজে বিধিবিধান মানতেন, তার পুরোহিতদেরও মানতে বাধ্য করতেন। তার মন্দিরগুলিতে মেয়ে দেখলেই মুকুরাই ছাট হস্তে তেড়ে যেতেন। কিন্তু যত ছেটিয়ে সাফ করুন না কেন, বুদ্ধবাদী সব মন্দিরে স্ত্রী লোকেরা আরও বেশি ভিড় করে আসতেন। ওই মন্দিরের প্রধান পুরোহিতের স্ত্রী সুনকাইয়ের নিষ্ঠা আর
সৌন্দর্যকে ঈর্ষা করতেন। সাধকরা সুনকাইয়ের স্বপ্রশংস উল্লেখ করতে থাকলে তিনি হিংসায় জ্বলে পুড়ে গেলেন। অবশেষে তিনি সুনকাই আর তার সেই তরুণ বন্ধুটির নামে কলঙ্ক রটিয়ে দিলেন। ফলে তরুণটিকে বিতাড়িত করা হল। সুনকাইও মঠ থেকে নির্বাসিত হলেন। সুনকাই ভাবলেন, প্রেম করে আমি ভুল করে থাকতে পারি, কিন্তু তরুণ বন্ধুটির উপর এমন অবিচারের পর পুরোহিতদের স্ত্রীকে আর মন্দিরে থাকতে দেওয়া যায় না। এই ভেবে ওই রাত্রে সুনকাই এক পাত্র কেরোসিন নিয়ে আগুন ধরিয়ে 500 বছরের প্রাচীন ওই মন্দিরটিকে পুড়িয়ে ছাই করে ফেললেন। ভোরে রাজপ্রহরীদের কাছে সুনকাই নিজেকে সমর্পণ করলেন। এক উকিল যুবক তার ব্যাপারে আগ্রহী হয়ে তার গুরুদণ্ড লঘু করতে চাইলেন। সুনকাই বললেন, আমাকে সাহায্য করবেন না, আমি আবার অন্য এমন কিছু করার কথা ভেবে বসতে পারি যাতে আমাকে জেলেই যেতে হয়। 7 বছরের কারাদণ্ড শেষ হলে পর সুনকাই যখন জেল থেকে ছাড়া পেলেন, তখন জেলের 63 বছরের বুড়ো প্রহরীও তার প্রেম মুগ্ধ। কিন্তু এখন সকলে সুনকাইকে দাগী আসামি রূপে দেখছিলেন। এমনকি তথাকথিত মুক্ত মনের জেনবাদীরাও তাকে এড়িয়ে চলছিলেন। সুনকাই বুঝলেন, জেনবাদ এক কথা আর জেনবাদী আরও এক। সুনকাইকে নিয়ে আত্মীয়দেরও আর কিছু করার রইল না। তিনি রুগণ, দরিদ্র আর দুর্বল হয়ে পড়লেন। এ সময়ে তিনি শিনসু সম্প্রদায়ের এক পুরোহিতের দর্শন পেলেন। পুরোহিতের কাছে শেখা প্রেমময় বুদ্ধের নাম সুনকাইয়ের মনে শান্তি ও সান্ত্বনা এনে দিল। অল্প দিনের মধ্যে তার মৃত্যু হল। 29 সুনকাই তখনও অপূর্ব সুন্দর। নিজের জীবন নির্বাহের জন্য সুনকাই তার আত্মকথা রচনার এক ব্যর্থ প্রয়াস করেছিলেন এবং এক লিপিকারিণীকে দিয়ে তার কিয়দংশ লিখিয়ে নিয়েছিলেন। এভাবে তা জাপানি মানুষের হাতে এসে পৌঁছেছিল, যারা সুনকাইকে প্রত্যাখ্যান করেছিলেন, ঘৃণা করেছিলেন, তার কলঙ্ক রটনাও করেছিলেন। তারা আজ সাশ্রু চোখে সুনকাইয়ের অসমাপ্ত আত্মকথা পড়ে থাকেন। গল্পের নাম বুদ্ধত্ব। একবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গাসানকে দর্শন করতে এসে বললেন, আচ্ছা, আপনি কি কখনো খ্রিস্টান বাইবেল
পড়েছেন? গাসান বললেন, না, আপনি আমায় পড়ে শুনান। ছাত্রটি বাইবেল খুলে মঠি লিখিত সুসমাচারের অংশ পড়লেন। আর বস্ত্রের জন্যই বা চিন্তিত হও কেন? মাঠের ফুলের বিষয়ে ভাবিয়া দেখো, তাহারা কেমন করিয়া বড় হয়, তাহারা শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদের বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহাদের একটির ন্যায় সজ্জিত ছিলেন না। অতএব তোমরা কৈলকার নিমিত্ত চিন্তিত হইও না, কারণ কৈলের চিন্তা কৈলেরই হইবে। গাসান বললেন, এ কথা যিনি বলে থাকুন, আমার বিবেচনায় তিনি বুদ্ধি লাভ করেছেন। ছাত্রটি পরে চললেন। যাচনা করো, তোমাদের দেওয়া হইবে, অন্বেষণ করো, পাইবে, দুয়ারে করাঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া হইবে। কারণ যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, যে অন্বেষণ করে সে পায়, যে দুয়ারে করাঘাত করে তাহার জন্য খুলিয়ে দেওয়া হইবে। গাসান মন্তব্য করলেন, চমৎকার! যিনি এ কথা বলে থাকুন তিনি বুদ্ধত্ব থেকে বেশি দূরে নয়। গল্পের নাম কৃপণ শিক্ষা। কুসুডা নামে টোকিওর এক তরুণ ডাক্তার জেন শিক্ষারত এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে জেন সম্পর্কে জানতে চাইলেন। বন্ধুটি বললেন, জেন কি আমি বলতে পারবো না, তবে একটা কথা ঠিক, আপনি জেন জানলে মরতে ভয় পাবেন না। কুসুডা বললেন, সে তো খুব ভালো, শিখব তাহলে, কিন্তু শিক্ষক কোথায়? বন্ধুটি তখন তাকে নান ইনের কাছে যেতে বললেন। শিক্ষক নিজে মরতে ভয় পান কিনা তা জানবার জন্য কুসুডা 9.5 ইঞ্চির একটা ছুরি নিয়ে নান ইনের সঙ্গে প্রথম দেখা করতে গেলেন। তাকে দেখেই নান ইন বলে উঠলেন, এই যে বন্ধু, আসুন। তারপর বলুন, আছেন কেমন? অনেক দিন দেখা হয় না আপনার সঙ্গে। শুনে কুসুডা খুব অবাক হয়ে বললেন, আমাদের আগে কখনো তো দেখা হয়নি। নান ইন উত্তর দিলেন, ঠিকই, আসলে এখানে শিখছেন এমন এক ডাক্তারের সঙ্গে আমি আপনাকে গুলিয়ে ফেলেছিলাম। এভাবে গুরু হওয়ায় ডাক্তারের আর শিক্ষককে পরীক্ষা করা হলো না। অনিচ্ছুক ভঙ্গিতে তিনি তখন জেন শেখার কথা পারলেন। নান ইন বললেন, জেন কঠিন কাজ নয়, আপনি ডাক্তার, রোগীদের সহৃদয়ভাবে দেখবেন, সেটাই জেন। কুসুডা
3বার নান ইনের সঙ্গে দেখা করলেন। প্রতিবার নান ইন এই এক কথা বললেন, ডাক্তারের এখানে সময় নষ্ট করা উচিত নয়। আপনি বাড়ি যান, রোগীদের যত্ন নিন। কুসুদা বুঝলেন না এ শিক্ষা মৃত্যু ভয় দূর করবে কিভাবে। 4 বারের বার গিয়ে তিনি সেটা বলেই ফেললেন। আরও বললেন, এই যদি জেন হয় তাহলে তিনি আর নান ইনের কাছে আসবেন না। নান ইন তখন কুসুদাকে একটি সমস্যা পূরণ করতে দিলেন। 1 বছরে হলো না, 1.5 বছর লাগল কুসুদার সে সমস্যার সমাধান করতে। তারপর কুসুদার সমস্যা মিটল, মন শান্ত হল। কোনো কিছু না সত্যরূপে প্রতিভাত হল। তিনি রোগীদের সুচিকিৎসা করতে লাগলেন। কুসুদা না জেনেই জীবন আর মৃত্যু ভাবনা থেকে মুক্ত হলেন। তারপর নান ইনের সঙ্গে দেখা করতে গেলেন। আচার্য খালি হাসলেন। গল্পের নাম এক পাত্র চা। নান ইন নামে এক জাপানি সাধকের কাছে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জেন সম্পর্কে কিছু জানতে এসেছিলেন। নান ইন চা পরিবেশন করছিলেন। তিনি তার অতিথির চা পাত্র পূর্ণ করে চা ঢেলে দিলেন এবং আরও ঢালতে থাকলেন। অধ্যাপকটি ওই উপচে উঠা লক্ষ্য করছিলেন। শেষে নিজেকে আর সংবরণ না করতে পেরে বললেন, অতিরিক্ত ভরে গিয়েছে, পাত্রটি আর ধরবে না। নান ইন বললেন, এই পাত্রটির মতো আপনিও আপনার নিজের মতামতে পরিপূর্ণ। আগে আপনার পাত্র শূন্য না করলে আমি কিভাবে আপনাকে জেন দেখাবো? গল্পের নাম উলু বনে মুক্ত। সম্রাটের শিক্ষক গুডু ছিলেন এক রমটা সাধু। তিনি এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় টাকে নাকা নামে এক ছোট গ্রামে এলেন। তার ঘাসের চটি ফেটে ছিঁড়ে গিয়েছিল। সেখানে এক খামার বাড়ির জানলায় 4-5 জোড়া চটি সাজানো দেখে তিনি ভাবলেন এক জোড়া কিনবেন। খামার বাড়ির মহিলাটি তাকে চটি বিক্রি করলেন। সাধুর কাক ভেজা অবস্থা দেখে তাকে রাত্রিবাসের নিমন্ত্রণও জানালেন। ধন্যবাদ দিয়ে ঘরে ঢুকে গুডো ক্রমে বুঝলেন পরিবারটির খুব দীন দশা। কারণ দেখিয়ে মহিলাটি বললেন যে বাড়ির কর্তা সব টাকা মদ জুয়ায় উড়িয়ে দেন, তাই তারা এত অসহায়। গুডো বললেন, আমি আপনার স্বামীকে সাহায্য করব। আপনি এই টাকা নিয়ে
আমাকে এক জ্বালা ভালো মদ আর কিছু ভালো খাবারও আনিয়ে দিন। তারপর গিয়ে বিশ্রাম করুন। আমি এই পারিবারিক স্তূপটির সামনে ধ্যান করব। মাঝরাত্রে বাড়ির কর্তা মাতাল হয়ে ঘরে ঢুকে স্ত্রীকে খাবার দিতে হাঁক পারলেন। গুডো বললেন, আমার কিছু দেবার আছে। বৃষ্টিতে আটকে পড়েছিলাম, তাই আপনার স্ত্রী দয়া করে আমাকে এখানে থাকতে দিয়েছেন। তার বদলে আমি কিছু মদ আর মাছ কিনে এনেছি। আপনি এসব খেতে পারেন। মানুষটি ভারী খুশি। আবার মদে টইটম্বুর হয়ে কর্তাটি মেঝেতে গড়িয়ে পড়লেন। গুডো তার পাশে ধ্যানে বসলেন। ভোরে কর্তা যখন জেগে উঠেছেন, গত রাতের কথা তার আর কিছু মনে নেই। ধ্যানরত সাধুকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? কোথা থেকে এসেছেন? জেন সাধক উত্তর দিলেন, আমি কিয়োটোর গোডো। এদো নগরে চলেছি। শুনে মানুষটি অত্যন্ত লজ্জা পেলেন। সম্রাটের শিক্ষকের কাছ থেকে বারবার ক্ষমা ভিক্ষা করলেন। গুডো হেসে বললেন, জীবন ক্ষণস্থায়ী। মদ খেলে আর জুয়া খেললে এ জীবনে আর কিছু করার থাকে না, আর এতে পরিবারকেও কষ্ট দেওয়া হয়। স্বামীটি যেন স্বপ্ন থেকে জেগে উঠলেন, ঘোষণা করলেন, যথার্থ বলেছেন আপনি। এ আশ্চর্য শিক্ষার ঋণ আমি কি পরিশোধ করতে পারি? আপনার ব্যবহার্য বস্তুগুলি আমি কিছু দূর পর্যন্ত বহন করব। গুডো সম্মত হলেন। দুজনের যাত্রা শুরু হল। এক ক্রুশ যাবার পর গুডো তাকে ফিরতে বললেন। আর মাত্র 3 ক্রুশ, মিনতি করলেন মানুষটি। অগ্রসর হয়ে চললেন তারা। এখন ফিরতে পারেন, গুডো প্রস্তাব দিলেন। স্বামীটি বললেন, আরো 5 ক্রুশ পরে ফিরব। 5 ক্রুশ পার হয়ে গুডো বললেন, এবার ফিরুন। মানুষটি বললেন, আমি আমার বাকি জীবন আপনার অনুসরণ করে যাব। জাপানের আধুনিক জেন শিক্ষকরা এই সাধুর ধারা বেয়ে এসেছেন, আর যে মানুষটি কখনো ফেরেননি তার নাম মুনান।